গ্লুকোজ টেস্ট, ডায়াবেটিস টেস্ট, কমন টেস্ট, এটা যদি আমি সরকারিতে করতে পারি সেই ক্ষেত্রে আমার 60 টাকায় হয়ে যাচ্ছে। এই পরীক্ষাটাই বরং প্রাইভেটে করতে গেলে প্রতিষ্ঠান ভেদে 300 থেকে 600 টাকা পর্যন্ত লাগতেছে। 2009 সাল থেকে বিএসসি পাশ করে আমাদের বেশ কয়েক হাজার অলরেডি বিএসসি পাশ করে বের হয়ে বসে আছে, অথচ এখন পর্যন্ত আমাদের বিএসসিদের জন্য কোনো পোস্ট ক্রিয়েশন নাই। টিপসটা শুকনা ছিল, ওই 10 মাইক্রোলিটার সিরামের একটা অংশ কিন্তু টিপসের গায়ে লেগে থাকলো, ওকে তো আপনি বের করতে পারবেন না। এতে যদি আপনি 1 মাইক্রোলিটারও গায়ে লেগে থাকে, এই অংশটা কিন্তু রেশিওতে কম হয়ে গেল। স্বাভাবিক কারণে এইভাবে যত ডাইলিউশন হবে তত রিয়েজেন্ট বেশি হবে, সিরাম কম হবে, তাতে রেজাল্ট ভেরি করবে। এইটুকু একাডেমিক এবং সাথে টেকনিক্যাল। এই অংশটা যারা একাডেমিক্যালি স্কিল না, প্র্যাকটিক্যালি স্কিল না, তারা এই অংশটা ডিফার করতে পারবে না। স্বাভাবিক কারণেই এক এক ল্যাবের রিপোর্ট এক এক রকমের হবে। প্রিয় দর্শক, মেডিভার্স নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মুনির। স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। এই সপ্তাহ বেশ চমৎকার একটি ব্যাপার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা জানেন স্বাস্থ্য সেবাটা হচ্ছে একটা সমন্বিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটি নিশ্চিত হয়। এর মধ্যে চিকিৎসকের ভূমিকা থাকে, নার্সের ভূমিকা থাকে, পাশাপাশি আরেকটি শ্রেণী রয়েছে যেই শ্রেণীর ভূমিকা ছাড়া একটি ডায়াগনোসিস সম্পন্ন হওয়া অসম্ভব। তারা হচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গুরুত্বারোপ বা তাদের যে গাইডেন্স, সেই গাইডেন্সটি বাংলাদেশে একেবারে উপেক্ষিত। এই বিষয়টির, এই টেকনোলজিস্টদের যে পেশা, তাদের ভবিষ্যৎ, তাদের যে কর্মপরিধি এবং তাদের সংকট, এই সামগ্রিক দিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মহাসচিব মোহাম্মদ রিপন শিকদার। উপস্থিত আছেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সোহেল রানা। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমরা একেবারে ভূমিকা ছাড়া অনেক কথা হয়ে গেছে ইতিমধ্যে। শুরুতেই রিপন ভাইয়ের কাছে চলে যাব। মোটা থাকে মেডিকেল টেকনোলজির যে সংকটগুলো আছে বাংলাদেশে, কি কি সংকট আপনারা ফেস করছেন, এখান থেকে উত্তরণের জন্য কোন কোন দিকগুলো আপনারা আলোচনা দরকার বলে মনে করেন, গুরুত্বারোপ করা দরকার বলে মনে করেন? ধন্যবাদ মেডিভয়েসকে আমাদের জন্য সময় উপযোগী একটি প্রোগ্রাম আলোচনা অ্যারেঞ্জ করার জন্য। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের এক্সিস্টিং যে সরকারের ক্রিয়েশন করা পদগুলো আছে, প্রায় 3000-এর মতো পদ এখনও ভ্যাকান্ট আছে, কোনো নিয়োগ হচ্ছে না। এবং দীর্ঘ 13 সালের পর থেকে কোনো সার্কুলার হয়নি। করোনার সময় একটি সার্কুলার হয়েছিল, ওখানে আমাদের 850-এর মতো মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হয়েছিল। বাট আমরা দেখেছি যে আমাদের এখন প্রায় 49টা মেডিকেল কলেজ, যেটা 7টা মেডিকেল কলেজ থেকে এই 15.5 বছর এতগুলো মেডিকেল কলেজ হয়েছে, এবং প্রত্যেকটাই 500 বেডের 1000 বেডের হসপিটাল। অথচ এই হসপিটালগুলোতে একটু আগে আপনি শুরুতেই বলেছেন যে চিকিৎসা সেক্টরে 3টা পার্ট, ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজি, অর্থাৎ রোগ নির্ণয়টা। তো ডাক্তারের কাছে প্রথম রোগীরা গেলে অবশ্যই বর্তমানে যেহেতু প্রযুক্তি নির্ভরশীল এবং ডায়াগনোসিস নির্ভরশীল, আপডেট সব, মেডিকেল সায়েন্সটা অনেক আপডেট হয়েছে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ডাক্তাররা প্রথমেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠায়। তো এই পরীক্ষা নিরীক্ষাগুলো যারা করেন তারাই হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। তো সেই জায়গা থেকে আমাদের এই সেক্টরটা এতটাই অবহেলিত। এর কারণে যেটা হচ্ছে যে আমাদের থানা লেভেল থেকে যদি শুরু করি, থানা হেলথ কমপ্লেক্সগুলো এখন 50 বেডের নিচে নাই। আগে 30 বেডের ছিল, ওগুলো 50 বেড হয়ে গেছে, কোনোটা 100 বেড হয়ে গিয়েছে। এখন যেটা হচ্ছে যে ওখানে আমাদের রেডিওলজি এন্ড ইমেজিং সাবজেক্টের উপর ওই ডিপার্টমেন্টে একজন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া আছে। এরপরে প্যাথোলজিতে 2 জন, কোনো জায়গায় 2 জন আছে, কোনো জায়গায় ম্যাক্সিমাম জায়গায় 1 জন আছে। তো এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম সংকট। অথচ WHO এর গাইডলাইন অনুযায়ী 1:3:5, অর্থাৎ একজন ডক্টরের অধীনে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা হেলথ কমপ্লেক্সে গিয়ে সরেজমিনে দেখেন, এখন প্রায় মিনিমাম প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সে 14-15 জন ডাক্তার থাকে নিয়োগপ্রাপ্ত। সেই অনুযায়ী তো আমাদের অন্তত 70 জন মেডিকেল টেকনোলজিস্ট হওয়ার কথা ছিল, সেই জায়গায় 7 জন মেডিকেল টেকনোলজিস্টও নাই। যার কারণে যেটা হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত রোগীরাই সাধারণত সরকারি হসপিটালে যায়। যারা একটু ক্যাপাবেল তারা চিন্তা করে যে আমরা প্রাইভেটের সেবা নেব। তো এই যে মাস শ্রেণীটা,
এরা যখন হসপিটালে যায় ওখানে ডাক্তার দেখায় 10 টাকা ভিজিট দিয়ে, বাট ওই ভিজিটের প্রেসক্রিপশনে পরীক্ষা লেখা থাকে অন্তত যেগুলো করাইতে গেলে 2000, 3000, 5000 টাকা। যেটা অনেক রুগী আছে যে আমরা নিজেরা দেখেছি যে অনেক রুগী আছে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, করাও দরকার, কিন্তু টাকার অভাবে করতে পারে নাই। সে এসে ডাক্তারকে আবার বলতেছে যে আমার এই পরীক্ষা নিরীক্ষাগুলো ছাড়া আমাকে যা হয় আমাকে ওষুধ লিখে দেন। তো এইভাবে আমাদের সারা বাংলাদেশে প্রত্যেক দিন হাজার না লক্ষাধিক লক্ষ লক্ষ মানুষ এই শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট পর্যাপ্তভাবে নিয়োগ না দেওয়ার কারণে এরকম সরকারি প্রাইভেট ট্রিটমেন্ট নিতে পারতেছে না অনেকে, বা যারা নিতে চড়া মূল্য দিয়ে। যেমন একটা গ্লুকোজ টেস্ট, ডায়াবেটিস টেস্ট, কমন টেস্ট, এটা যদি আমি সরকারিতে করতে পারি সেই ক্ষেত্রে আমার 60 টাকায় হয়ে যাচ্ছে। এই পরীক্ষাটাই বরং প্রাইভেটে করতে গেলে প্রতিষ্ঠান বেঁধে 300 থেকে 600 টাকা পর্যন্ত লাগতেছে, কস্টিংও বেড়ে যাচ্ছে। এটা হলো আমাদের 1 নম্বর সংকট, যে আমাদের দীর্ঘদিনের সার্কুলার নাই এবং আমাদের পোস্ট যেগুলো আছে সেগুলো ভ্যাকান্ট ফিল আপ করা হচ্ছে না। আবার এই যে নতুন নতুন অনেক বেড়ে হসপিটাল হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, বাট এই উন্নয়ন পরিচালনা করার জন্য যে ম্যান পাওয়ার দরকার সেইভাবে পোস্ট ক্রিয়েশন নাই, 1 নম্বর সংকট। 2 নম্বর সংকট হচ্ছে আমাদের পড়ালেখার ক্ষেত্রে। আমাদের এখন সারা বাংলাদেশে 23টি আইএসটি, ম্যাক্সিমাম আইএসটিতেই আমাদের শিক্ষকের সংকট। ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো শিক্ষক নাই। যেমন আমি রেডিওলজিতে পড়ালেখা করছি, আমার রেডিওলজির যিনি কোর্স কোঅর্ডিনেটর উনি হয়তো একজন ইউরোলজিস্ট অথবা একজন প্যাথোলজিস্ট অথবা নর্মাল একজন এমবিবিএস ডাক্তার, জাস্ট এমপিএস করেছে, সে আমার কোর্স কোঅর্ডিনেটর, আমার বিভাগে প্রধান। অথচ আমার বিভাগে প্রধান হওয়ার কথা ছিল রেডিওলজিস্ট। প্যাথোলজিতে যারা পড়েন তার বিভাগে প্রধান হওয়ার কথা ছিল প্যাথোলজিস্ট। এই কাঠামোগত নাই, শিক্ষক নাই। জামালপুরে আইএসটিতে এক ছোট ভাই বলতেছে যে ভাইয়া আপনাদের ঢাকা আইএসটি থেকে আমাকে 1 দিন 2 দিন ক্লাস করার সুযোগ করে দেওয়া যাবে। কেন? ভাইয়া আমাদের ওখানে তো টোটাল আইএসটি মিলে সব বিভাগটি মিলে মাত্র 2 জন শিক্ষক, আর বাকি গেস্ট টিচাররা কোনোদিন আসে কোনোদিন আসে না। এই একটা স্টুডেন্টের জন্য একটা সংকট। 3 নম্বর সংকট হচ্ছে আমরা 2009 সাল থেকে বিএসসি পাশ করে আমাদের বেশ কয়েক হাজার অলরেডি বিএসসি পাশ করে বের হয়ে বসে আছে, অথচ এখন পর্যন্ত আমাদের বিএসসিদের জন্য কোনো পোস্ট ক্রিয়েশন নাই। 4 নম্বর সংকট যেটা এবং বেসিক সংকট আমাদের, এবং যেটা আমাদের এখন আমরা মনে করি এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, যে আমাদের এই পেশা বরং এই কারণেই ছেড়ে যাচ্ছে মানুষ। কারণ শুরুতে যে চেয়ারটা বসতেছে 20 বছর 30 বছর চাকরি করে সেই 11তম গ্রেডই অনেক টেকনোলজিস্ট ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। কোনো পদোন্নতি নাই, কোনো আমাদের কেরিয়ার গাইড কেন্দ্রিক কোনো ইনস্ট্রাকশন নাই, ওই ধরনের কোনো চিন্তাও নাই। সেই জায়গা থেকে আমাদের যে বিষয়টা বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই সমদারি ডিপ্লোমাধারী যারা আছেন, নার্সরা আছেন, এরপরে কৃষি ডিপ্লোমা রয়েছেন, পলিটেকনিকে রয়েছেন, এই লেভেলে যারাই আছেন প্রত্যেকেই 2nd ক্লাস হয়ে গেছে, 10ম গ্রেড। শুধুমাত্র আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টেই আমরা এখন 11তম গ্রেডে পড়ে আছি। তো এই কারণে অনেক মেধাবীরা, কারণ এটা তো আমাদের যেহেতু মেডিকেল সায়েন্স, পিওর সায়েন্স হিসেবে আমাদের এখানে ঢুকতে হয়, বায়োলজি সহ, সেটা তো অনেক মেধাবীরাই এখন এখানে আসতে চাচ্ছে না, অনাগ্রহ, যে এখানে তো আমার কোনো ক্যারিয়ার নাই। এই জন্য এইটা আমাদের একটা মারাত্মক সংকট। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন মিডিয়ায় যে আমাদের ছাত্র ভাইয়েরা দীর্ঘ 38 দিন যাবত আন্দোলন করে যাচ্ছেন, এবং আমরা পেশাজীবীরা গত সপ্তাহ থেকে শুরু করেছি। দেশব্যাপী আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। অর্থাৎ আমরা সব শাখায় চাই নাই যে আমাদের সব শাখায় পালন হোক, কিন্তু নিজেরা নিজ উদ্যোগেই আমাদের ঢাকার বড় বড় সরকারি প্রতিষ্ঠান সবগুলোই পালন করেছে মানববন্ধন কর্মসূচিটা, এবং 64টি জেলায় সদর হসপিটালগুলো পালন করেছে, এবং অন্তত 200 থানা হেলথ কমপ্লেক্সের সহউদ্যোগে পালন করেছে। ধন্যবাদ। আসলে আপনাদের দাবিগুলো শুধুমাত্র আপনাদের দাবি না, এটি বাস্তবায়িত হলে পরে এদেশের সাধারণ মানুষের, রোগীদের, আমি ওই পয়েন্টেই যাচ্ছি, এই জিনিসটি আসলে হবে। আমি আপনার কাছে আসবো। আমি একটু সোহেল রানা ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি একটু বলবেন সরকারিতে মেডিকেল টেকনোলজি যে সংখ্যাটা এটা একেবারেই কম, কি কারণ থাকতে পারে? অনেকগুলো কারণ আমাদের মাথায় আছে, কিন্তু আপনাদের মুখ থেকে শুনতে চাই কথাগুলো। ধন্যবাদ। এটা সময় উপযোগী এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় একটা প্রশ্ন। আমি আমার প্রশ্নে যাওয়ার আগে রিপন ভাইয়ের কথার অংশটা একটু যোগ করতে চাই, যে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে স্বাস্থ্য বিভাগীয় জনশক্তিকে নিয়ন্ত্রণ করেন। এখানে প্রায় 2.5 লক্ষ জনশক্তির অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর। তো স্বাভাবিক কারণেই এখানে টোটাল ব্যবস্থাপনা করার জন্য যে পরিমাণ জনবলের প্রয়োজন, সেই জনবলের তুলনায় সমস্যা অনেক বেশি। একই সাথে মেডিকেল কলেজ রয়েছে, জেলা সদর হাসপাতাল রয়েছে, উপজেলা সদর হাসপাতাল রয়েছে, এবং উপজেলার আবার কিছু কিছু সাব সেন্টার রয়েছে।
টোটাল সেক্টর ওয়াইজ যেই পেপারস পত্রগুলো যেভাবে আসে তাতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটা দপ্তরকে আলাদা আলাদা করে গুরুত্ব দেওয়ার, যে কারণে একটা বড় অংশ নজরের বাহিরে থাকে সবসময়। এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্টটা অন্যতম, যে কারণে যদি মেডিকেল টেকনোলজিস্টদের এই শাখা, মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে যেমন ধরুন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রায় 8টা ডিপার্টমেন্ট আছে। ল্যাবরেটরি একটা শাখা, রেডিওলজি ইমেজিং একটা শাখা, ফিজিওথেরাপি একটা শাখা, ডেন্টাল একটা শাখা, একই সাথে ফার্মাসিস্ট একটা শাখা, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এখানে একটা জনবল আছে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট সেখানে একটা জনবল আছে, এবং রেডিওথেরাপি ক্যান্সারের জন্য একটা ইম্পর্টেন্ট শাখা রয়েছে। তো এতগুলো শাখাকে দেখা এবং এই রিপ্রেজেন্টেশনের জন্য কোনো রিপ্রেজেন্টেটিভ এই অধিদপ্তরে রাখা নেই, যে কারণে এই সেক্টরগুলোর সমস্যা এবং সম্ভাবনা কোনোটাই ফোকাস করার সুযোগ নেই। যে কারণে এখন দাবি উঠেছে, ভয়েস রাইজ হচ্ছে, এটা একটা স্বতন্ত্র অধিদপ্তর বা পরিদপ্তর অপরিহার্য। তাহলে কি হবে, এই অংশগুলো নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা এবং যথাযথভাবে কাজে লাগানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে। তো এর সাথে আরেকটি অংশ হচ্ছে, যারা এই টেকনিক্যাল কাজগুলো পড়ছে, শিখছে, তারা মাঠ প্রশিক্ষণের জন্য বিভিন্ন ইনস্টিটিউটে তারা প্রশিক্ষণের জন্য যায়। যেহেতু তারা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে, এসএসসির পরে সায়েন্স পড়ে, বায়োলজি পড়ে তারা এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পায়। তো সেখানে একটা নিম্ন শ্রেণীর অথবা নিম্ন মধ্যম আয়ের শ্রেণীর লোকেরা এখানে পড়তে আসে। তো এদের যে ফিল্ড প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে দূরে গিয়ে তাদের এই মাঠ প্রশিক্ষণগুলো নিতে হয়। সেক্ষেত্রে যেমন ধরুন রংপুর অথবা সিলেট অথবা সাতক্ষীরা, এই অংশগুলো একটা সাতক্ষীরার যেই প্রতিষ্ঠান আছে, অথবা একেবারে জামালপুরে যেই ইনস্টিটিউটটা আছে, ওইখানে কিন্তু একেবারে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান, এবং সিরাজগঞ্জে কাজীপুর হচ্ছে একটা উপজেলা লেভেলে একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে তাদের মাঠ প্রশিক্ষণের জন্য কিন্তু ঠিক কাজীপুরে কোনো ব্যবস্থাপনা নেই। এবং সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, যেই জায়গাটাতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিটা করা হয়েছে সেখান থেকে উপজেলা সদরে যেতে ওইখানে প্রায় 10 কিলোমিটার দূরত্ব, এবং ওইখান থেকে জেলা সদরে আসতে প্রায় 25 কিলোমিটার দূরত্ব। তার মানে তাকে মাঠ প্রশিক্ষণ নিতে উপজেলা সদরে গিয়ে তো সে ফ্যাসিলিটিস পাবে না, তাকে জেলা সদরে আসতে হবে। তাহলে টোটাল ব্যবস্থাপনা তাকে জেলা সদরেতে থেকেই এই ব্যবস্থাপনা নিতে হবে। কিন্তু এদের জন্য কোনো প্রশিক্ষণ ভাতার ব্যবস্থা নেই। নার্সিংয়ে প্রশিক্ষণ ভাতার ব্যবস্থা আছে, অন্যান্য মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ভাতার ব্যবস্থা আছে, মেডিকেল টেকনোলজিতে কোনো ভাতার ব্যবস্থা নেই। তাহলে যদি এই আলাদা অধিদপ্তর বা পরিদপ্তরের ব্যবস্থাপনা করা যায়, তাহলে এরা ছোট ছোট সকল বিষয়গুলোকে ফোকাস করতে পারে এবং প্রবলেমগুলো সামনে এনে সমাধানের জন্য নিজেরাই উদ্যোগ নিতে পারে। ধন্যবাদ। আপনার মূল পয়েন্টটা চলে আসছে, মানে এই যে সংখ্যা, টেকনোলজির সংখ্যাটা নগণ্য, একেবারেই নগণ্য। কি কারণ, মানে এখানে এটা বিষয়টি কিরকম যে ওনারা না থাকলে চলে যায় সেবাটা, নাকি অন্য কোনো কারণ আছে? যে আর কিছু অভিযোগ আমাদের কাছে আছে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেখানে আছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো যেখানে আছে, এখানকার বিষয়গুলো জমিয়ে রাখার জন্যই সরকারিতে নগণ্য পরিস্থিতি। ধন্যবাদ। আপনার মুখ থেকে শুনবো। এটা আর একটা বার্নিং ইস্যু। আপনি দেখবেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র করেই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলো গড়ে ওঠে। এটা এমন নয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে সেখানেই উপজেলা সদর, তা কিন্তু নয়। কিন্তু ডায়াগনস্টিক সেন্টারগুলো গড়ে ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র করে। তার মানে এখান থেকে সহজেই যেমন ডক্টর সাপোর্ট পাওয়া যায়, সহজেই রুগীর সাপোর্ট পাওয়া যায়, সহজেই আদার্স ফ্যাসিলিটিসগুলো এখান থেকে পাওয়া যায়। তার মানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক লক্ষ লোকের চিকিৎসা সেবার কেন্দ্র, সেখানে একটা শিফটের সার্ভিস চালু থাকে। অর্থাৎ সকালে 8টায় যে রুগী একটা টিকিট কাটবে 10 টাকা দিয়ে, সে ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটে সিরিয়ালে দাঁড়িয়ে মোটামুটি তার 10টা 11টা বেজে যাবে। এরপর যখন সে ল্যাবে টেস্ট করার জন্য যাবে, সেখানে গিয়ে দেখবে সেখানে একটা লম্বা সিরিয়াল। এটা অন্যতম কারণ হচ্ছে এখানে জনবলের অভাব। এই জনবলগুলো মেডিকেল টেকনোলজিস্ট কোনো কোনো উপজেলায় 1 জন আছে, কোনো কোনো উপজেলায় 2 জন আছেন। তো একজন স্যাম্পল কালেকশন করে, রিসিট কাটে, আর আরেকজন টেস্ট করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু রিসিট কাটার সময় যে একটা লম্বা সিরিয়ালকে তাকে ফেস করতে হয়, এই ফেস করার জন্য এবং লম্বা সিরিয়াল ফেস করার জন্য রোগীরা এখানে
আনইজি ফিল করে এবং অনেক অসুস্থ লোক এখানে লম্বা সময় দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হয় না। আবার জনবল সংকটের কারণে এই টেকনোলজিদের পক্ষে প্রতিদিন 10টা বা 20টা পেশেন্টের বেশি নেওয়া তার পক্ষে সম্ভব হয় না, যেই কারণে মোটামুটি 12টার মধ্যে স্যাম্পল কালেকশন বন্ধ হয়ে যায়। আবার ওই দিনই তো রিপোর্টও দিতে হবে। এরা কালেকশন করবে, করার পর আবার স্যাম্পল প্রসেসিং করবে। স্যাম্পল প্রসেসিং করে টেস্ট পর্যন্ত শেষ হতে মোটামুটি 3 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। তাহলে এই সময়টা 12টা থেকে 3 ঘন্টা মানে ঠিক আপনি আবার 2টায় পৌঁছে যাচ্ছেন, অফিস চলবে 2:30 পর্যন্ত। স্বাভাবিক কারণে ওই দিনের রিপোর্ট ওই দিন দেওয়া সম্ভব নয়। তাহলে উপজেলা লেভেলে যেমন এখানে একজন টেকনোলজিস্ট এই প্রক্রিয়াটা সম্পন্ন করার কারণে তার একটা লিমিটেড টেস্ট নাম্বার পর্যন্ত তাকে থেমে থাকতে হয়। এই থেমে থাকার কারণে বাকি রোগীরা একটা উপজেলায় দৈনিক অন্তত 200 থেকে 500 রোগী ডাক্তার দেখাতে আসে। তাহলে সেখানে টেস্ট যদি হয় 300 লোকের, টেস্ট রোগী হাসপাতালে করতে পারবে মাত্র 20 জন বা 30 জন। বাকি অংশটা বাধ্যতামূলকভাবেই তাকে প্রাইভেট সেক্টরে যেতে হবে। তাহলে এই অংশটা যদি জনবলের ঘাটতিটা ফিল আপ করানো যেত, এখানে যদি পদ সৃষ্টি করানো যেত, তাহলে এই অংশটা 60 টাকার সুগার টেস্ট, 70 টাকার ক্রিয়েটিনিন টেস্ট এবং এইচজিবিডি টেস্ট 70 টাকা, যেটা বাইরে গিয়ে তাকে 300 টাকা করতে হচ্ছে। এখন এই 300 টাকার ক্ষেত্রে যে আপনি গুরুত্বপূর্ণভাবে ফেস করে সাধারণ লোকেরা, যখনই সে প্রাইভেট সেক্টরে গেল সেখানে গিয়ে সে দিনের রিপোর্ট দিনেই পাচ্ছে, কিন্তু সরকারি জায়গায় সে দিনের রিপোর্ট দিনে পাচ্ছে না। তাহলে এখানে যদি এই দপ্তরটাকে 2 শিফটের ডায়াগনস্টিক সার্ভিসটা চালু থাকতো, সে যখনই আসুক 10টা, 11টা, 12টা, 2টা যখনই সে স্যাম্পল দিক, সে কিন্তু দিনের রিপোর্ট দিনে পেয়ে যেত। বিকেলে সে আবার ডাক্তার দেখিয়ে তার ওষুধ শুরু করতে পারত। স্বাভাবিক কারণে যদি বৃহস্পতিবারে সে 12টার পরে স্যাম্পল দিতে আসে, ওই দিন সে দিতে পারবে না, তাহলে আবার তাকে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। শনিবারে স্যাম্পল দেওয়ার পর সে রিপোর্ট পাবে রবিবার, তাহলে ওষুধ খাবে কবে? এই কারণে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, রোগীর ভোগান্তি বেড়ে যায়। তো এই প্রবলেমটা রিকভারি করার জন্য একটা শ্রেণী আছে যারা মনে করে যে না, এখানে সময় বেশি লাগবে, আপনি অমুক ল্যাবে চলে যান। তো এই যে অমুক ল্যাবে চলে যান, সেখানে হয়তো কারো না কারো প্র্যাকটিস আছে, কারো না কারো ইন্টারনাল লিয়াজও আছে, আপনি একটা ভালো প্রতিষ্ঠান থেকে টেস্ট করে নিয়ে আসেন, এটা সুন্দর করে বলে দেওয়া হয়। তো এর বিপরীতে তিনি আর কোথায় কোথায় চেম্বার করেন সেই জায়গাগুলো কিন্তু রোগী ঠিকই খুঁজে নেয় এবং সেখানে তারা টেস্ট করার জন্য চলে যায়। ধন্যবাদ সোহেল ভাই, খুব চমৎকার করে আসলে বলেছেন। এই বিষয়গুলো হওয়ার কারণে বিদ্যমান যে পরিস্থিতিটা আমরা যা দেখছি আর কি, রোগীদের পকেট থেকে যে খরচ হয়ে যাওয়া, সর্বশান্ত হওয়া, জমি জমি বিক্রি করা, এরপরে হচ্ছে মানে অনেক সময় দেখা যায় যে ওষুধ পর্যন্ত খেতে পারছে না রোগীরা। এই নানাবিধ এই যে সংকটগুলো তৈরি হচ্ছে, বেসিক মানে সংকট কিন্তু এই জায়গাটার মধ্যে, এটা যদি সমাধান করা না যায়। আমি কালকে একটা বিষয় দেখলাম যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা, এখান থেকে ওষুধের জন্য মোটামুটি 40% কাছাকাছি ওষুধের জন্য খরচ হচ্ছে, আর ডায়াগনোসিসের জন্য 12%-এর উপরে খরচ হয়ে যাচ্ছে। অথচ এই বিষয়গুলো সমাধানের জন্য সরকারি হাসপাতালে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে কখনোই রোগীদের পকেট থেকে যে খরচটা কমানোর যে চিন্তাটা, এটা আলোর মুখ একেবারেই দেখার সম্ভাবনা নেই। বেসরকারিতে একটি বড় অভিযোগ আছে যে যারা জব করছেন টেকনোলজিস্ট পর্যায়ে অথবা এই টেকনিশিয়ান কাজগুলো যারা টেকনিক্যাল কাজগুলো যারা করছেন, তাদের যোগ্যতার বড় ঘাটতি আছে। সেই ঘাটতি নিয়েই তারা কাজগুলো চালাচ্ছেন। তো তাহলে সেখানকার পরীক্ষা নিরীক্ষার যে মান, এই মানটা আসলে নিশ্চিত হচ্ছে কিনা, বা এর মাধ্যমে রোগীর প্রকৃত ডায়াগনোসিসটা হচ্ছে কিনা, আসলে রোগ মুক্তিটা আমাদের চূড়ান্ত লক্ষ্য বা শেষ লক্ষ্য, তাহলে সেটা কি নিশ্চিত হচ্ছে? বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক প্রতিষ্ঠানই, সব প্রতিষ্ঠান না, অনেক প্রতিষ্ঠান চেষ্টা করে যে তাদের খরচ বাঁচানোর জন্য মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট নিয়োগ না দিয়ে তাদের টেকনিশিয়ান, অর্থাৎ যারা মেডিকেল টেকনোলজিদের সাথে দীর্ঘদিন কাজ করে, অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করে অথবা কোনো জায়গায় কাজ দেখেছে 6 মাস 1 বছর, এই ধরনের লোক দিয়ে অনেক ল্যাব আছে, অনেক ডায়াগনস্টিক আছে, অনেক ফার্মেসিস্ট তারা চালান। তো সেই ক্ষেত্রে আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা যারা 4 বছর পড়ালেখা করে, ইন্টার্নশিপ কমপ্লিট করে, যে যোগ্যতা অর্জন করে এই পেশার জন্যই সে তৈরি করে, সরকার এই পেশার জন্যই তৈরি করা হয়, তাকে না দিয়ে যদি 3 মাস 6 মাস দেখে দেখে কাজ করছে, তাদেরকে দিয়ে কাজ করালে তো কোয়ালিটি একটু কমবেই। এটাই স্বাভাবিক, এটা তো একদম গাণিতিক ব্যাখ্যা। কিছু খরচ বাঁচানোর জন্য হয়তো একজন মেডিকেল টেকনোলজিস্ট রাখলে 25,000 টাকা বেতন দিতে হয়, সেই জায়গায় 15,000 টাকা দিয়ে একজন টেকনিশিয়ান রাখতেছে। বাট এতে সমস্যা যেটা হচ্ছে যে এই মেডিকেল টেকনোলজিস্ট রিপোর্ট আর টেকনিশিয়ানের রিপোর্টে তো এক হতে পারে না, এর কর্মকৌশল আর এর কর্মকৌশল তো এক হতে পারে না। তো সেই জায়গায় যেটা হচ্ছে যে মানুষের জীবনের একটা ঝুঁকির বিষয়। সাপোজ সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা মেডিকেল টেকনোলজিস্ট টেকনিশিয়ান করে দিয়েছে,
ওখানে দেখা যাচ্ছে যে রিপোর্ট তার কিডনি ভালো আছে, কিন্তু সে কিডনি বেড়ে অ্যাবনর্মাল রিপোর্ট দিয়ে দিছে, তখন এই রুগীটা প্রেশার নেই, এবার ঢাকায় দৌড়াও। এরকম অনেক রেজাল্ট আছে আমার কাছে, যে থানা লেভেলে করেছে, করার পরে কিন্তু সে ওখান থেকে এই চলে আসছে যে যেহেতু কিডনি বেশি হয়ে গেছে, তার মানে সমস্যা। ঢাকায় এসে দেখা যাচ্ছে আরও 10-20 হাজার টাকা খরচ করে এই পরীক্ষা সেই পরীক্ষা সব করার পরে এরপর লাস্ট রেজাল্ট হচ্ছে অ্যাবসলিউটলি নর্মাল, তার কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে এই মনিটরিং করার জন্য একটা ব্যাপার থাকে, তারা কিন্তু হাসপাতালগুলোতে মনিটরিং এর সরকার মাঝে মাঝে বের হচ্ছে, তাদের প্রতিনিধি বের হচ্ছেন, তাদের নির্ধারিত মানুষজন দায়িত্ব পালন করছেন অনিয়মগুলো ধরার জন্য। তো এইটা একটা বড় অনিয়ম, এটা নিয়ে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? এই ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে ভয়েস তুলে আসতেছি যে আমাদের একটা বেসরকারি চাকরির নীতিমালা করার দরকার। আমরা বেশ প্রাইভেট সেক্টরে আমাদের যে অসংখ্য, এখন বর্তমানে বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট রয়েছে প্রায় 50,000, তার মধ্যে 8,600 জন সরকারি চাকরি করেন, বাকি সবাই বেসরকারি চাকরি করেন। তো হিউজ অ্যামাউন্ট একটা জনশক্তির জন্য আমাদের ভয়েস দীর্ঘদিন ধরে আমরা তুলে আসতেছি যে আমাদের একটা প্রাইভেট নীতিমালা, বেসরকারি নীতিমালা করা হোক এবং একটা মনিটরিং সেল করা হোক, যাতে ডায়াগনস্টিকগুলো আমরা বিভিন্ন সময় ভ্রাম্যমাণ অভিযান চলে অথবা বিভিন্ন হসপিটালে রেট দেয়, ওখানে আমরা দেখি যে তারা শুধু লাইসেন্স ঠিক আছে কিনা, অথবা মেশিনপত্র ঠিক আছে কিনা, অথবা এই রিয়েজেন্টগুলো ঠিক আছে কিনা, পরিষ্কার পরিবেশ ঠিক আছে, এগুলো দেখেন। কিন্তু ভাইটাল যে ইস্যুটা, যে ঠিক আছে আপনি দক্ষ জনবল আছে কিনা, এত মেশিন ঢুকাইছেন, এই মেশিন পরিচালনা করার জন্য আপনার এবার ম্যান পাওয়ারের লিস্টে দেন যে মেডিকেল টেকনোলজিস্ট দরকার, এই ফার্মেসিতে আপনার এই পরিমাণ ফার্মেসিস্ট দরকার আছে কিনা, এই বিষয়টা কিন্তু করা হয় না। যার কারণে মালিক পক্ষরা তারাও বেঁচে যাচ্ছে। ওনারা দেখা যাচ্ছে যে এক জায়গায় সার্টিফিকেট জাস্ট লাইসেন্স আনার জন্য হয়তো 1, 2, 3 টেকনোলজিস্টের সার্টিফিকেট দরকার, ওই পরিমাণ রাখে, বাকি ওর সাথে দেখা যাচ্ছে আরও 3-4 জন টেকনিশিয়ান দিয়ে চালাচ্ছে। কোয়ালিটির ক্ষেত্রে আরও একটা বিষয় ভ্যারি করে। একটু আগে আপনি বলেছিলেন যে আসলে এই যে অনেক সময় রিপোর্ট থানা লেভেল থেকে করে নিয়ে আসলে বা জেলা লেভেল থেকে করে নিয়ে এসে ঢাকায় আসলে এই রিপোর্ট অ্যাকসেপ্ট করে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো এইটাও আমাদের ডিজি হেলথ সহ স্বাস্থ্য সেক্টরে যারা আছে আমরা যদি একটু সচেতন হই বা মনিটরিংটা একটু ভালোভাবে অবজারভেশন করি, তাহলে এইটার সমস্যা এই জন্যই থাকবে না যে থানা লেভেলে ব্যাঙ্গের ছাতার মতো প্রতিষ্ঠান, জেলা লেভেলে ব্যাঙ্গের ছাতার মতো প্রতিষ্ঠান। তো ওখানে একটা প্রতিষ্ঠান করতে গেলে গভর্নমেন্ট থেকে রুল করে দেওয়া উচিত যে এই মানের মেশিনের বাইরে মেশিন ঢুকবে না। এখন ওপেন মার্কেট দেখা যাচ্ছে কোনো ব্র্যান্ডের বালাই নাই, এরপরে আপনার রিয়েজেন্ট ইউজ করছে, রিয়েজেন্ট কোন কোম্পানির, হাই কোম্পানি নাকি স্যালাইন নাকি, এটার কোনো সিস্টেম নাই। এই বিষয়গুলো যদি সেন্ট্রালি ম্যানেজ করা যায়, যে বাংলাদেশে সাপোজ সিরাম কিটিনের জন্য এই কোম্পানির রিয়েজেন্ট ছাড়া বাংলাদেশে ঢুকবে না, এটা গভর্নমেন্টে রোধ করতে পারে। এরপরে এই মেশিন ছাড়া ল্যাবের পরীক্ষা হবে, সাপোজ সিরাম কিটিনের এই পরীক্ষা হবে, এই কোয়ালিটির মেশিন ছাড়া, এই মানের মেশিন ছাড়া বাংলাদেশে ঢুকবে না, সেটা থানা লেভেলে হোক আর জেলা লেভেলে হোক। অথবা সিটি স্ক্যান এমআরআই ক্ষেত্রে, এক্সরের ক্ষেত্রে যে এত এর নিচে কোনো এক্সরে মেশিন বাংলাদেশে ঢুকবে না। তো এরকম যদি আমরা একটা সিস্টেম সেন্ট্রালি সরকার যদি এটা উদ্যোগ নেয়, তাহলে এই বিষয়টা একটা ইউনিক রিপোর্ট হয়ে যাবে। তখন ওই থানা লেভেলের রিপোর্টের যা মান হবে, আমার ঢাকার যদি টার্সিয়ার লেভেলে বড় হসপিটাল ওইটারও একই মান থাকবে, কারণ আমার মেশিন এক, টেকনোলজিস্ট এক, রিয়েজেন্ট এক, সো রিপোর্টের কোনো সমস্যা নাই। আর মেশিনের গায়ে লেখা থাকে অটোমেটেড মেশিনগুলো যে কী মেশিন দিয়ে করা হয়েছে, তখন আর এই কোয়ালিটি বা এই ডাক্তার রিপোর্ট বলবে না যে আমি এটা অ্যাকসেপ্ট করবো না। এই বিষয়টা ক্লিয়ার হলেই আশা করি যে এটার সংকটটা দূর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ রিপন ভাই। একটু সোহেল আলমের কাছে আসতে চাই। এই যে মানে চিকিৎসক রিপোর্টটি গ্রহণ করছে না, ভরসা পাচ্ছেন না, তো এই ক্ষেত্রে শুধুমাত্র কি মেশিনারিজ ভেরি করে নাকি অনেক সময় এই যে দক্ষ জনবল, এটা একটা মানে কারণ? কোয়ালিটি কন্ট্রোল এই ইস্যুটার সাথে আমরা সবাই পরিচিত, জি, কিন্তু এই জায়গাটা সবচাইতে বেশি ব্যবহৃত হয় প্রোডাকশন হাউস এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। তো প্রোডাকশন হাউসের মধ্যে ধরেন ফার্মাসিস্টদের একটা অংশ, ফার্মাসিউটিক্যালসের একটা অংশ। এখানে যেমন প্রত্যেকটা কম্পোনেন্টের কোয়ালিটি কন্ট্রোল করার প্রয়োজন হয়, একই সাথে ডায়াগনস্টিক জায়গায় রিয়েজেন্টের কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, মেশিনারিজের কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, এবং যেই ম্যান পাওয়ার কাজ করে তার নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল করার প্রয়োজন হয়, দক্ষতা। তাহলে এখানে ম্যান পাওয়ারের কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে তার একাডেমিক এবং প্র্যাকটিক্যাল টেকনিক্যাল এক্সপিরিয়েন্স, সক্ষমতা। আর রিয়েজেন্টের কোয়ালিটি কন্ট্রোল করতে হয় যে এই রিয়েজেন্ট দিয়ে আমি টেস্ট করার পর
অন্য আরও একটা ল্যাবে এটাকে ভেরিফাই করে নেওয়া যে একই মানের রিপোর্ট আসলো কিনা। আরেকটা হচ্ছে যে আমার মেশিন যা দিয়ে আমি টেস্ট করছি এই মেশিন ঠিক রিপোর্ট দিচ্ছে কিনা, এটাকেও আরও একটা ভেরিফাই করার জায়গা, কোয়ালিটি কন্ট্রোল জায়গা। আমি একটা উদাহরণ দিই, আপনি খুব ভালো বুঝতে পারবেন। ধরেন আমরা যে জ্বরের জন্য, টাইফয়েডের জন্য ভিডাল টেস্ট করি, এই ভিডাল টেস্ট করার জন্য সিরামের প্রয়োজন হয়, নমুনার প্রয়োজন হয় মাত্র 10 মাইক্রোলিটার। তো আপনি একটা ভালো মানের পিপেট দিয়ে নতুন টিপস ব্যবহার করে আপনি 10 মাইক্রোলিটার সিরাম নেবেন। তো নেওয়ার পর আপনি কি করবেন, যে 10 মাইক্রোলিটার সিরাম নিয়ে আপনি একটা স্লাইডে 10 মাইক্রোলিটার সিরাম দিবেন এবং সাথে প্রয়োজনীয় রেশিও অনুসারে রিয়েজেন্ট দিয়ে আপনি এটাকে মিক্সার করে দেখবেন যে এটা কোনো রিয়াকশন হয় কিনা। তো এই যে আপনি নতুন একটা টিপস ব্যবহার করবেন, এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের আওতায়, কিন্তু এখানে একটা কোয়ালিটি কন্ট্রোলের ইস্যু আছে যেটা অধিকাংশ জায়গায় করা হয় না। কীরকম, যেই টিপসটা আমি নতুন ব্যবহার করেছি একে কখনোই ভিজানো হয় নাই। তার মানে আমি ঠিক 10 মাইক্রোলিটার সিরাম উঠিয়েছি, কিন্তু ওকে যখন আমি ডেলিভারি দিলাম তখন কিন্তু সে 10 মাইক্রোলিটার ডেলিভারি দিতে পারবে না। কেন? টিপসটা শুকনা ছিল, ওই 10 মাইক্রোলিটার সিরামের একটা অংশ কিন্তু টিপসের গায়ে লেগে থাকলো, ওকে তো আপনি বের করতে পারবেন না। এতে যদি আপনি 1 মাইক্রোলিটারও গায়ে লেগে থাকে, এই অংশটা কিন্তু রেশিওতে কম হয়ে গেল। স্বাভাবিক কারণে এইভাবে যত ডাইলিউশন হবে তত রিয়েজেন্ট বেশি হবে, সিরাম কম হবে, তাতে রেজাল্ট ভ্যারি করবে। এইটুকু একাডেমিক এবং সাথে টেকনিক্যাল। এই অংশটা যারা একাডেমিক্যালি স্কিল না, যারা প্র্যাকটিক্যালি স্কিল না, তারা এই অংশটা ডিফার করতে পারবে না। স্বাভাবিক কারণেই এক এক ল্যাবের রিপোর্ট এক এক রকমের হবে। মেশিন ভালো, রিয়েজেন্ট ভালো, কিন্তু টেকনিক্যাল এই ইরোরগুলো অধিকাংশ জায়গায় ফোকাস থাকে না। এরপর আরেকটা যে অংশটা আছে, যে আমি যেই অটোমেটেড মেশিন দিয়ে আমি কাজগুলো করছি, এই মেশিনে কি করে, আমি নমুনা দিয়ে দেওয়ার পর ওকে একটা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা হয়। ওকে বলে দেওয়া হয় এখান থেকে এত মাইক্রোলিটার নিবা, এটার সাথে মিক্স করবে, এত সময় ওয়েট দিবা, তারপর একটা কালার হবে, এই কালার অ্যাবজর্বেন্স নিয়ে একটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট দিবে। তো এবার ও যেই টিপসটা দিয়ে নিল, যে নিডেলটা নিল, ওকে তো চেঞ্জ করা হয় না, প্রত্যেক টেস্টের পরে নিডেলটাকে ওয়াশ করা হয়। তো এই ওয়াশ করার পর সে টেস্ট করে আমি রেখে গেলাম। তো আমি যখন ওয়াশ করে রেখে গেলাম, রেখে যাওয়ার পর এই যে নিডেলের ভিতরে যে অংশটা ওয়াশ হয়ে গিয়েছিল সাথে সাথে তো শুকায়া যায় নাই, ভেজা ছিল। যখন সে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম ওভার করবে, তখন এই অংশটা আস্তে 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 নিচে জমা হবে, কিন্তু ওই পিপেট থেকে বা ওই নিডেল থেকে বের হয়ে পড়বে না, ও গায়ে লেগে থাকবে এবং এই অংশটাই শুকিয়ে যাবে এবং তার পিপেটের লাইনিংটা ন্যারো হয়ে যাবে। স্বাভাবিক কারণে যেই ফোর্সে সে টানার কথা, একটা সময় গিয়ে ওই ফোর্সে অ্যাডিকুয়েট ভলিউম সে ক্যারি করতে পারবে না। যে কারণে এই ভলিউমের কারণেই মেশিন ভালো ছিল, কিন্তু এই মেশিনের কোয়ালিটি কন্ট্রোল না করার কারণে, ম্যানেজমেন্ট প্রপার না হওয়ার কারণে এই মেশিনও একটা সময় রিপোর্ট ভালো দিবে না। এটার জন্য র্যান্ডম কোয়ালিটি কন্ট্রোল করার প্রয়োজন হয়, সিস্টেমিক কোয়ালিটি কন্ট্রোল করার প্রয়োজন হয়, কিন্তু এই ব্যবস্থাপনাগুলো একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া সম্ভব না। আরও একটা অন্তরায় দেশে রয়েছে, আমাদের দেশে যে পরিমাণ টেকনোলজিস্টের সংকট আছে সেটা তো আছেই, তাদের উপর কাজের যে পরিমাণ ওভারলোড আছে, তাদের এই কাজগুলো করার মতো সুযোগ নেই। যেই কারণে এখানে যদি আরও একটা শ্রেণী ল্যাবে ফুল টাইম দাঁড়িয়ে থেকে অথবা টেবিল বেঞ্চে তারা এই কোয়ালিটি কন্ট্রোলগুলো ডেইলি ওয়ার্কআউট করতে পারতো, তাহলে এখান থেকে প্রবলেমগুলো থেকে বের হয়ে আসা যেত। তার মানে এখানে যদি একটা সায়েন্টিফিক অফিসারের পদ তৈরি করানো যেত, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিদেরকে যদি এখানে অ্যাসাইন করা হতো, তার টেকনিক্যাল, একাডেমিক্যাল এবং প্র্যাকটিক্যাল সবগুলো একসাথে হয়ে এই রিপোর্টের মানকে আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব। এবং এর সাথে যে কনসালটেন্ট যারা আছেন তারা তো যথারীতি আছেনই, তারা তখন এটা ভেরিফাইড করতে পারতো যে একটা টেবিল ওয়ার্কের একটা কাজ হলো, সাথে কোয়ালিটি কন্ট্রোলের একটা কাজ হলো, এবং সুপারভিশনের জায়গাটা প্যাথোলজিস্ট আছেন, হেমাটোলজিস্ট আছেন, তারা তাদের জায়গা থেকে এটা ভেরিফাইড করে দিল। তাহলে ল্যাবের যিনি টেকনোলজিস্ট, তিনি তার কাজের ক্ষেত্রে যখন অ্যাসাইন করবেন, হ্যাঁ এটা আমার দায় আছে, তিনি স্বাক্ষর করবেন। কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা নেই। টেকনোলজিস্টরা কাজ করে কিন্তু তাদের সাইনিং অথরিটি নেই। এখানে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আলাদা কেউ নাই, যিনি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন কিন্তু কাজ করার মতো কোনো স্কোপ তার এখনো দেওয়া হয়নি। এখানে সবচাইতে কষ্টের জায়গা হচ্ছে যে
3-4 সেশন থেকে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি নেওয়া শুরু হয়েছে, সরকারিভাবে 2008-9 সেশন থেকে ভর্তি শুরু হয়েছে, অদ্যাবধি তাদের কোনো কর্মক্ষেত্র তৈরি করা হয়নি। তাহলে আজকে যে 20 বছরে তারা যে পরিমাণ বের হয়েছে, তাদের কোনো কর্মক্ষেত্র না থাকায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। যে কারণে এখন সবচেয়ে উদ্বেগের বিষয় যে ভর্তির ক্ষেত্রে সিট ফাঁকা থাকছে, নতুন করে কেউ আসছে না। এটা খুবই আসলে দুঃখজনক আমাদের জন্য। রিপন ভাই, আপনি বলবেন এই যে মেডিকেল এররগুলোর কথা আসলো আর কি টেস্টের ক্ষেত্রে, এর দ্বারা তো রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগ নির্ণয়টা তার হয়নি যথাযথভাবে, মানে একটা সিদ্ধান্তে চিকিৎসক পৌঁছাতে পারবেন না এবং তার কাছে যথাযথ মেশিন মানে ওষুধও যাবে না। এই বিষয়গুলো আসলে কোনো এই যে ভুলগুলো হয়ে যায় বা হয়ে যেতে পারে, সাধারণ মানুষ জানার কথাও না, এগুলো আপনাদের দৃষ্টিতে আসার কথা এবং আপনাদের সুপারভিশন যারা করেন তাদের দৃষ্টিতে আসার কথা। এগুলি কি কখনো পর্যালোচনা হয়েছে? আসলে এত গুরুত্বপূর্ণ একটা সেক্টর যেটা মানুষের রোগ নির্ণয় করে, সিটি স্ক্যান এমআরআই করার পরে তার টিউমার ডান পাশে লেফট লাঙে না রাইট লাঙে না লিভারের মিডিল লুবে না ল লুবে আছে, কোন পাশে আছে, এটা টেকনোলজিস্টটা সুন্দর করে মেপে করে দেওয়ার পরে ইমেজ তৈরি করে দেন, রেডিওলজিস্ট রিপোর্ট করেন, এরপরে কাজ হয়। প্যাথোলজি থেকে রিপোর্ট করে দেন যে তার ডায়াবেটিস আছে কি নাই। তো এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো করেন, এত বড় একটা সেক্টর, এটা যদি আমি বাংলা ভাষায় বলি, আসলে আমাদের এটা দেখভাল করার মতো কোনো মা বাবা নাই। এটা বাপ মাহীন একটা ডিপার্টমেন্ট হিসেবে আছে, যার কুফল আমরা বাংলাদেশের 18 কোটি মানুষই ভোগ করতেছি। কারণ আপনি একটা পরীক্ষা এক জায়গা থেকে করতেছে, এখন ডাক্তার নিয়ে বললো তার সিমটমের সাথে মিলতেছে না, বলতেছে যে আপনার এই পরীক্ষাটা তো আসলে হচ্ছে না, আপনি আরেকবার একটু করেন। এখন ওই টাকাটা তো আর ডাক্তারের পকেট থেকে যাচ্ছে না, আমার পকেট থেকে যাচ্ছে না, টাকাটা যাচ্ছে রোগীর পকেট থেকে, অর্থাৎ মানুষ ছাপারার। তো এই জায়গাগুলো থেকে আপনি যে বিষয়টা বলেছেন যে এটা দেখভাল করা বা মনিটরিং, আমাদের এইটাই দাবি। আমরা যে বর্তমানে একটা চলমান আন্দোলন আমাদের, তার মধ্যে আমরা এই জন্যই প্রথম দফাটা নিয়ে এসেছিলাম দাবি যে আমাদের একটা স্বতন্ত্র পরিদপ্তর বা অধিদপ্তর হোক। তখন আমাদের এই সেক্টরগুলো আমরাই আমাদের নিয়ে চিন্তা করা হবে। তখন টেকনোলজি এই নেশনটা নিয়েই আলাদাভাবে চিন্তা করা হবে, আলাদাভাবে রুল রেগুলেশন তৈরি করা হবে। দেন তখন এই বৈষম্যগুলো অথবা এই যে মানুষ ছাপারার হচ্ছে 18 কোটি মানুষ, এইটা থেকে মানুষ মুক্তি পাবে। কারণ পরিদপ্তর অথবা অধিদপ্তর যদি হয়, তখন এখানে মেডিকেল টেকনোলজি সেক্টরগুলোকে নিয়ে, ফার্মাসি সেক্টরগুলোকে নিয়ে কন্টিনিউ কাজ চলমান থাকবে। তখন এই বিষয়গুলো কোথায় কী হচ্ছে দ্রুত, এখন হলো এক ডিজি হেলথের অধীনে সব স্বাস্থ্য সেক্টর সব, এবং তারা কয় দিকেই দেবে, লাইসেন্স দিবে হসপিটালের, না ডক্টর নিয়োগ দিবে, ডক্টরের প্রমোশন দিবে, না মেডিকেল কলেজগুলো ছাত্ররা পড়ালেখা করছে তাদের কোথায় কর্মসংস্থান নিয়োগ দিবে। মানে এখন আর এই জন্য এইগুলো করতে করতে বেসিক যে কাজগুলো এগুলোর মধ্যে বাদ পড়ে যায়। তার মধ্যে এই বেসিক কাজগুলো যেগুলো বাদ পড়ে যাচ্ছে, তার মধ্যে আমরা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট একটা। তো এই বিষয়গুলো আসলে ওইভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশালি মনোযোগ দিয়ে এরকম কিছু করা হয় না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েও আমরা ভার্সন 2-তে এসেও আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা নামে একটা নিয়ম করা হচ্ছে। ওখানে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরকে, ওখানে আমাদের এই ডাক্তার, নার্স এরকম, এরপর আমাদের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজি উল্লেখ করা ছিল না। ওখানে লেখা ছিল যে আরও অন্য অন্য স্বাস্থ্য রিলেটেড কর্মকর্তা কর্মচারীগণ। তো তখন আমরা এই বিষয়টা দেখে আমরা আবার সাথে সাথে একটা রিপিট অ্যাপ্লিকেশন লিখে আমরা সচিব মহোদয়ের কাছে দিয়ে এসেছি। তখন উনিও বলছে আসলে এটা বাদ পড়ে গেছে, এরকম বলেছে। তো এখনও পর্যন্ত কারেকশন করছে কিনা জানি না। আরও দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এতদিন মেডিকেল পার্সনই ছিলাম, বা যেহেতু আমাদের পদবি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এবং আমরা পড়তেছি মেডিকেল লাইনে পিওর সায়েন্স নিয়ে। তো সেই জায়গায় আমাদের রিসেন্ট একটা প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে আমরা নন মেডিকেল পার্সন, যেটা সবচেয়ে হাস্যকর এবং দুঃখজনক। এবং আমি মনে করি এই বিষয়টা আমাদের স্বাস্থ্য সেক্টরের সাথে একটা প্রতারণার মতো। ধন্যবাদ আপনাকে। আপনি সোহেল রানা ভাই, আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে আপনাদেরকে নন টেকনিক্যাল পার্সন সম্ভবত বলা হয়েছে, নন মেডিকেল পার্সন, তাহলে নন মেডিকেল পার্সন কেন, ব্যাখ্যাটা ওনারা কি দিয়েছে, বা আপনারা বিষয়টা কিভাবে এস্টাবলিশ করতে চান যে আপনারা মেডিকেল পার্সন? আমাদের মেডিকেল অন্যতম সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। তো এই অ্যানাটমি ফিজিওলজি আমরা 2 বছর ধরে পড়ি। পার্ট 1 1 বছর পড়ি, পার্ট 2 আরেক বছর পড়ি, ফিজিওলজি পার্ট 1 পড়ি, পার্ট 2 পড়ি, একই সাথে মাইক্রোবায়োলজি পার্ট 1 পার্ট 2 পড়ি। এর সাথে প্যারাসাইটোলজি
মাইকোলজি, এগুলো আলাদা আলাদা ইয়ারে আলাদা আলাদা সাবজেক্ট ধরে ধরে বছর ধরে পড়ি, অথচ এরপরেও আমরা মেডিকেলের কেউ না। তার মানে এখানে একটা সূক্ষ্ম পরিকল্পনা রয়েছে। একটা সময়ে আমাদেরকে ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের একজন বলেছেন যে তোমাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়াটা ভুল হয়েছে। তার মানে আমরা এটাতে আশঙ্কা করি যে শিক্ষার মৌলিক অধিকারের ক্ষেত্রে যখন তারা বিরক্ত, তখন স্বাস্থ্যসেবার কতটা উন্নতি করা সম্ভব। তো একই জায়গায় এমন হয়েছে যে আমাদের পদবি মেডিকেল টেকনোলজিস্ট, তাহলে আমাদের পদবি মেডিকেল টেকনোলজিস্ট, আমরা অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তরের, আমরা পড়ি মেডিকেলের সাবজেক্ট, আমরা টোটাল ব্যবস্থাপনা স্বাস্থ্যের মধ্যে, এরপরও আমরা কেন নন মেডিকেল এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এটাকে যদি প্রফেশনাল কোর্সও করে দেওয়া হতো তাহলে এর একটা আলাদা ভ্যালিডিটি তৈরি হতো, সেটা প্রফেশনালও করা হয়নি, আবার মেডিকেলেও রাখা হয়নি। তাহলে এই যে একটা বিশৃঙ্খলা, এখানে আরও একটা জায়গা রয়েছে। যখন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নেওয়ার প্রয়োজন হয় তখন সেখানে আমাদের সার্টিফিকেটগুলো সাবমিট করতে হয়, এবং সেখানে শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্টদেরকে লিখতে হয় যে আমি সরকারি চাকরি করি না। প্রাইভেট সেক্টরের তাদের লাইসেন্সের সময় এই প্রত্যয়নপত্র দিতে হয় যে শুধু টেকনোলজিস্টকে দিতে হয়, অন্য কাউকে দিতে হয় না। তার মানে যারা সরকারি চাকরিতে টেকনোলজিস্ট আছে এরা কিন্তু প্রাইভেটে চাকরি করতে পারবে না, কারণ এটা নীতিমালায় রয়েছে যে তাকে এই লিখিত দিতে হয়। তার মানে আমার কাগজে কিন্তু কোনো প্রাইভেট সার্ভিসের রেজিস্ট্রেশন হবে না। তো এতে যেটা হলো যে দক্ষ জনবল সরকারি পরীক্ষা নিরীক্ষা পেয়ে সে বিভিন্ন মানদণ্ড উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি পাওয়ার পর সে হয়তো বিকেলে কাজ করার সুযোগ পেল না, আমরা ধরে নিলাম ওই সেক্টরটা অন্যরা কাজ করার সুযোগ পাক, এটাতে আমি আপত্তি করছি না। কিন্তু যখনই প্রাইভেট সেক্টরে গেল সেখানে গিয়ে তার এরকম পেপারসপত্র দিয়ে লাইসেন্স নেওয়ানো হলো। লাইসেন্স নেওয়ার পর আর এটা দেখার কোনো অথরিটি এইভাবে পর্যবেক্ষণ করে না। যখন লাইসেন্স হয়ে যাওয়ার পর এদেরকে তো একটা বড় অ্যামাউন্টের বেতন দিতে হয়, তখন এই লোকগুলোকে রিপ্লেসমেন্ট করানো হয়। হয় তাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করা হয় যাতে তারা চলে যায়, অথবা রিপ্লেসমেন্ট হিসাবে কিছু ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা বিভিন্ন সাপোর্টিং লোকদেরকে কিছু কাজ শিখে তাদের দিয়ে সাপোর্টিং নেওয়া হয়। লাইসেন্স তো হয়ে গেছে, এবার তার কোনো অসুবিধা নেই। এবার এই টেকনোলজিস্ট কী করবে, এই ধরনের রিপ্লেসমেন্ট হওয়া এবং ত্রুটিপূর্ণ কাজ করার কারণে সে হয়তো চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চাকরি নেবে। তাতে কি হলো, ওই যেই লোকটা নন টেকনিক্যাল লোক সে এখন টেকনিক্যাল হয়ে গেল, তার পদোন্নতি হলে সে আরও বেতন বেড়ে গেল। মাঝখান থেকে রুগীর যে ভোগান্তি, নন কোয়ালিফাইড লোক এবং ওই যে আগে বলেছি নন কোয়ালিটি কন্ট্রোলের আওতায় থাকা রিপোর্ট মানুষের আস্থা কি করে তৈরি করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে যা বলছেন এই সংকটগুলো উত্তরণ যদি না ঘটানো যায় তাহলে স্বাস্থ্য খাতের যে প্রকৃত সেবাটা মানুষ পাওয়ার যেটা কথা ছিল সেখানকিত সেবা পাবে না। এবং আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার কথা যদি রাষ্ট্র উপলব্ধি করতে ব্যর্থ হয় তাহলে আলটিমেটলি নাগরিকরা বঞ্চিত হবে এবং নাগরিকরা লোজার হবে, ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিক দিক থেকে। আর এতে করে অর্থনীতির যে সমৃদ্ধির গল্প আমরা গোটা পৃথিবীর সাথে তার পাল্লা দিয়ে এগিয়ে যেতে চাই, সে কাজটি কখনোই সম্ভব হবে বলে আমাদের কাছে মনে হয় না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের স্টুডিওতে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, মেডি ভয়েসকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।